আজকে আমরা আরেকটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, হাইগেনস ওয়েভ থিওরি অফ লাইট। ওয়েভ অপটিক্সের খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ওয়েভ থিওরি অফ লাইট, যা কিনা বিজ্ঞানী হাইগেন 1678 খ্রিস্টাব্দে প্রদান করে গিয়েছেন, ডাচ বিজ্ঞানী। সো হাইগেন্স থিওরি অফ লাইটের, ওয়েভ থিওরি অফ লাইটের আমরা কয়েকটা ফার্স্টে পয়েন্ট আউট নিয়ে আলোচনা করব, দেন হচ্ছে আমরা হাইগেন্স প্রিন্সিপাল নিয়ে আলোচনা করব অ্যাট লাস্ট। তো ফার্স্টে উনি বলে গেছেন, আমরা নিউটনের কর্পাসকুলার থিওরি থেকে দেখেছি যে লাইট ক্যান অ্যাক্ট অ্যাজ এ পার্টিকেল, কিন্তু হাইগেন্স থিওরিতে আমরা দেখব যে না, লাইট পার্টিকেল হিসেবে কাজ করে না, লাইট হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ। সো আলো একটি যান্ত্রিক তরঙ্গ। পরবর্তীতে এটাও ভুল প্রমাণিত হয়, কারণ হচ্ছে আমরা এখন বর্তমান বিশ্বে জানি যে আলো হচ্ছে একটি তাড়িত চুম্বক তরঙ্গ। যেহেতু এটা একটা যান্ত্রিক তরঙ্গ, সো এটা চলাচলের জন্য একটি মাধ্যম দরকার, এখন প্রথম প্রশ্নটা আসে যে তাহলে সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো কিভাবে আসে? আলো আসে, তার কারণ হচ্ছে যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গেলে সেখানে তো সব জায়গাতে মাধ্যম নাই, তাই না? সব জায়গাতে তো সেখানে মাধ্যম নাই। সো সেখানে যেহেতু সব জায়গাতে মাধ্যম নাই, এই কারণে হাইগেন্স থিওরি এখানে একটা সীমাবদ্ধতা প্রদর্শন করে, কারণ হাইগেনের তত্ত্বানুসারে এটা যদি একটি যান্ত্রিক তরঙ্গ হয় তাহলে এর চলাচলের জন্য অবশ্যই একটা মাধ্যমের দরকার। সো তখন উনি বলে যান যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গেলে, পৃথিবী, এটা যদি সান হয়, এটা যদি আর্থ হয়, তাহলে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে গেলে পরে উনি একটি কাল্পনিক একটা মাধ্যম উনি বিবেচনা করে নিয়েছেন, যেটার নাম হচ্ছে ইথার মাধ্যম। এবং এই ইথার মাধ্যমের যে প্রপার্টি, সেটা হচ্ছে যে এটি অতিরিক্ত রকম ডাইলিউট হবে, ভেরি ডাইলিউট মানে হচ্ছে এর ডেন্সিটি অনেক কম হবে, তার মানে ঘনত্ব অনেক কম, এবং এটা হাইলি ইলাস্টিক হবে। এই মাধ্যমটা হাইলি ইলাস্টিক হবে, এবং এটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, এই ইথার মাধ্যমটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বজায়গায় বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশ্ব বা ইউনিভার্সের সব জায়গায় বিস্তৃত। তো পরবর্তীতে এটাও ভুল প্রমাণিত হয়, কারণ এই ইথার মাধ্যম বলতে পরবর্তীতে আর ইউনিভার্সে কিছু নাই বলে বিজ্ঞানী এটা প্রমাণ করেন। এবং পরবর্তীতে আমরা জানি যে বর্তমানে আমরা জানি যে আলো কোনো যান্ত্রিক তরঙ্গ না, এটা হচ্ছে একটি তাড়িত চুম্বক তরঙ্গ। আলো হচ্ছে বর্তমানে এটা প্রমাণিত, আলো একটি তাড়িত চৌম্বক তরঙ্গ। সো হাইগেনের নীতি অনুসারে এই ফার্স্ট যে পয়েন্টটা হাইগেন বলে গিয়েছেন, সেই পয়েন্টটা হচ্ছে পরবর্তীতে ভুল প্রমাণিত হয়। আমরা বর্তমান বিশ্বে জানি যে আলো একটি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটা ছিল ফার্স্ট পয়েন্ট। এবং আমরা সবাই জানি যে যান্ত্রিক তরঙ্গের যে বেগ, ভেলোসিটি সমান রুট ওভার ইলাস্টিসিটি ডিভাইডেড বাই ঘনত্ব, ডেন্সিটি।
ডেন্সিটি। এখন আলোর বেগ কেন এত বেশি হয়? এর কারণটা হচ্ছে, যেহেতু আমরা জানি ইলাস্টিসিটি বাই ঘনত্ব, এবং যেহেতু এটা ইতার মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে এবং মাধ্যমটা যেহেতু ভেরি ভেরি ডাইলিউট, তার মানে এর ঘনত্ব অনেক অনেক কম, হাইলি ইলাস্টিক, তার মানে এর ইলাস্টিসিটি অনেক অনেক বেশি, যার কারণে আমরা বলতে পারি যে আলোর যে বেগটা সেটাও অনেক 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 গুণ বেশি হবে। যার কারণে আলোর বেগটা কিন্তু আমরা জানি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, তার মানে প্রতি সেকেন্ডে সে 3 × 10⁸ মিটার অতিক্রম করে যাচ্ছে। সো যান্ত্রিক তরঙ্গের ডেফিনেশন অনুসারে আমরা দেখতে পারি যে আলোর যে বেগটা, সেই আলোর বেগটা অবশ্যই অনেক অনেক বেশি হবে বাই দিস ফর্মুলা। এরপর এই হাইগেনের সেকেন্ড যে মতামতটা, দুই নাম্বার যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে আলোক যে তরঙ্গটা, আলোক তরঙ্গের গতিপথ হবে তরঙ্গ মুখের সাথে পারপেন্ডিকুলার। এটা আমরা এর আগেও জেনে আসছি যে আমরা যখন তরঙ্গ মুখ আলোচনা করেছি, এটা যদি একটা পয়েন্ট সোর্স হয়, এই বরাবর একটা ওয়েভ যাচ্ছে, 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 স্ফিয়ারের মতো করে একটা ওয়েভ যাচ্ছে, তাই না? সো যদি স্ফিয়ারের মতো করে ওয়েভ যায় এবং টি সেকেন্ড পর যদি তরঙ্গ মুখটা যদি এটা হয়, টি সেকেন্ড পর, আফটার টি সেকেন্ডে তরঙ্গ এই পয়েন্টে অতিক্রম, এই পয়েন্ট পর্যন্ত গেল, টি সেকেন্ডে তরঙ্গ এই পয়েন্ট পর্যন্ত গেল, টি সেকেন্ডে তরঙ্গ এই পয়েন্ট পর্যন্ত গেল, টি সেকেন্ডে তরঙ্গ এই পয়েন্ট পর্যন্ত গেল। যদি এরকম চতুর্দিকে তরঙ্গ যদি টি সেকেন্ডে একই পরিমাণ দূরত্ব অতিক্রম করে, যেহেতু সে ইলাস্টিক মিডিয়াম অতিক্রম করে যাচ্ছে, চতুর্দিকে যদি সে একই পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করে, এটা যদি এক্সিস্টেন্স হয়, তাহলে এই যে তরঙ্গ যে মুখটা তৈরি হলো, কারণ আমরা জানি যে সমদশা সম্পন্ন কণাগুলি দ্বারা তরঙ্গ মুখ তৈরি হয়, তরঙ্গ যে মুখটা তৈরি হলো, সেই তরঙ্গ মুখের সাথে তরঙ্গের যে প্রপাগেশন ওয়ে, সেই প্রপাগেশন ওয়ে বা গতিপথটা সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্সে থাকবে। তরঙ্গ মুখের সাথে তরঙ্গের যে গতিপথটা, সেটা সবসময় পারপেন্ডিকুলার ডিস্টেন্সে থাকবে। আমরা আরেকটু স্পষ্ট করে যদি আমরা ছবিটা আঁকার চেষ্টা করি, এটা যদি একটা পয়েন্ট সোর্স হয়, এই বরাবর তরঙ্গের গতিপথ, এই বরাবর তরঙ্গের গতিপথ, এই বরাবর তরঙ্গের গতিপথ, এই বরাবর তরঙ্গের গতিপথ, টি সেকেন্ড পরে সে একটা তরঙ্গ মুখ তৈরি করলো, টি সেকেন্ড পর সে একটা তরঙ্গ মুখ তৈরি করলো। এই যে তরঙ্গ মুখের যে কোনো পয়েন্টে আমি যদি স্পর্শক টানি, সেই স্পর্শকটা এই তরঙ্গের গতিপথের সাথে, 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 এই তরঙ্গের গতিপথের সাথে, টি সেকেন্ড পর এক্স ডিস্টেন্স, 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 সমদশা সম্পন্ন কণাগুলির মধ্যে যদি আমরা একটা তরঙ্গ মুখ অঙ্কন করি, তাহলে তরঙ্গ মুখের সাথে অঙ্কিত স্পর্শক এই তরঙ্গের গতিপথের সাথে সবসময় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। ওকে, এরপর আমরা যদি আরেকটা তরঙ্গ মুখ অঙ্কন করি টি প্রাইম সেকেন্ড পর, আমরা যদি আরেকটা তরঙ্গ মুখ অঙ্কন করি টি প্রাইম সেকেন্ড পর, টি প্রাইম সেকেন্ড পর সে যদি এক্স প্রাইম দূরত্ব অতিক্রম করে, ঠিক একই রকমভাবে এই পয়েন্টে যদি আমরা একটা স্পর্শকটা নিই, সেটাও তরঙ্গের গতিপথের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এই কারণে বলা হয় যে আলোক তরঙ্গের যে গতিপথটা হবে, সেই গতিপথটা হবে অবশ্যই তরঙ্গ মুখের সাথে পারপেন্ডিকুলার, লাইট ওয়েভ।
এটা ছিল তার সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, থার্ড পয়েন্ট, যে তরঙ্গমুখের প্রতিটা বিন্দু তরঙ্গমুখের উপর স্থিত সকল বিন্দু পরবর্তী গৌণ তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে। তরঙ্গমুখের উপরে স্থিত প্রতিটি বিন্দু পরবর্তী গৌণ তরঙ্গের জন্য উৎস হিসেবে কাজ করবে এবং উৎপন্ন গৌণ তরঙ্গ মুখ গৌণ তরঙ্গ মুখ মুখ্য তরঙ্গমুখের সাথে একই দ্রুতিতে চলবে। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, কারণ হাইগেন্স প্রিন্সিপালটাই হচ্ছে মেনলি এই কনসেপ্টের উপর বেস করে। একটু বোঝার চেষ্টা করো। আমার এটা যদি লাইট সোর্স হয়, প্রাইমারি সোর্স যদি হয়, প্রাইমারি সোর্স, সেখান থেকে আমাদের যে টি সেকেন্ড পরে যে মুখ্য তরঙ্গ মুখ তৈরি হচ্ছে, টি সেকেন্ড পর সেটা যদি মুখ্য তরঙ্গ মুখ তৈরি হয়, আমি যদি এটাকে যদি আমি কেন্দ্র ধরি, টি সেকেন্ড পর যদি সেটা মুখ্য তরঙ্গ মুখ তৈরি হয় এক্স ডিস্টেন্সে, তার মানে এই তরঙ্গ মুখের প্রত্যেকটা রেডিয়াস যদি এক্স করে হয়, টি সেকেন্ড পর টি সেকেন্ড পর টি সেকেন্ড পর টি সেকেন্ড পর যদি হয়, তাহলে এই মুখ্য তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু থেকে নতুন তরঙ্গ তৈরি হবে, নতুন তরঙ্গ তৈরি হবে। আমি তরঙ্গগুলো একটু আঁকার চেষ্টা করি। এখান থেকে নতুন একটি তরঙ্গ তৈরি হইল, নতুন একটি তরঙ্গ তৈরি হইল, নতুন একটি তরঙ্গ তৈরি হইল। স্ফেয়ারের মতো যেহেতু চতুর্দিকে নতুন তরঙ্গ তৈরি হইল। তাহলে কি বুঝলাম? যে এই যে প্রাইমারি সোর্স থেকে, মানে আলোক উৎস থেকে যে একটি তরঙ্গ মুখ তৈরি হয়েছে, সেই তরঙ্গ মুখের উপর স্থিত প্রত্যেকটা বিন্দু নতুন নতুন তরঙ্গ তৈরি করবে এবং এই তরঙ্গগুলোকে বলা হচ্ছে গৌণ তরঙ্গ। এবং এই গৌণ তরঙ্গ থেকে গৌণ তরঙ্গ মুখ তৈরি হবে এবং ওই গৌণ তরঙ্গ মুখের যে ভেলোসিটি বা ওই গৌণ তরঙ্গ মুখের যে বেগ, সেই বেগটা হবে মুখ্য তরঙ্গ মুখের বেগের সমান। ওকে, তাহলে একটু সামারাইজ করি যে একটা প্রাইমারি সোর্স, সেই প্রাইমারি সোর্স থেকে যে মুখ্য তরঙ্গ মুখ তৈরি হয়েছে, টি সেকেন্ড পরে এক্স ডিস্টেন্সে যে তরঙ্গ মুখটা তৈরি হয়েছে, সেই তরঙ্গ মুখের উপর স্থিত প্রত্যেকটা বিন্দু ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বিন্দু পরবর্তী তরঙ্গ তৈরি করবে এবং এই তরঙ্গ থেকে আমরা পরবর্তী তরঙ্গ মুখ পাবো। সেটা আমরা 4 নম্বর পয়েন্টে আলোচনা করব। ওকে, এবং এই যে পয়েন্টগুলি, এই পয়েন্টগুলি হচ্ছে সোর্স অফ সেকেন্ডারি ওয়েভ।
এবং এই যে তরঙ্গটা তৈরি হইল সেটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েভলেট। ওকে, এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট আরেকটা খুব ইম্পর্টেন্ট টপিক, একটা স্ক্রিনশট নিয়ে নাও, প্রত্যেকটা পেজের স্ক্রিনশট নিবে। চার নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে গৌণ তরঙ্গগুলি যে তৈরি হলো, গৌণ তরঙ্গ সমূহের সাধারণ স্পর্শক যদি আমরা আঁকি, স্পর্শক তল হবে ওই সময়ে উক্ত তরঙ্গমুখের নতুন অবস্থান। তাহলে আমরা তরঙ্গমুখ পেয়ে গেলাম। ওকে, এখন তাহলে কি বলা হলো যে গৌণ তরঙ্গ সমূহের যে সাধারণ স্পর্শক আমরা অঙ্কন করব। সাধারণ স্পর্শকটা কি? সাধারণ স্পর্শকটা আমরা এখান থেকে দেখতে পারি। সাধারণ স্পর্শকটা হচ্ছে, ধরো এখান থেকে টি সেকেন্ড পর তরঙ্গটা এই পজিশনে গেল, ঠিক একই রকমভাবে যেহেতু ইলাস্টিক মিডিয়াম, টি সেকেন্ড পরে এই তরঙ্গ এই পজিশনে, 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 যেহেতু সেই স্ফিয়ার তৈরি করছে প্রত্যেকটা ক্ষেত্রে তার রেডিয়াসটা সমান হবে, এই পজিশনে এই পজিশনে এই পজিশনে, তাই না? সো আমি যদি এখানে স্পর্শক, সাধারণ স্পর্শক যদি আমরা অঙ্কন করি, সাধারণ স্পর্শক যদি আমরা অঙ্কন করি, সাধারণ স্পর্শক যদি আমরা অঙ্কন করি, এই যে সাধারণ স্পর্শকটা পেলাম, একটু গাঢ় করে দিই, এই যে সাধারণ স্পর্শকটা পেলাম, এই সাধারণ স্পর্শকটা হচ্ছে প্রথম গৌণ তরঙ্গ মুখ। তাহলে কি বললাম? প্রথমে একটা প্রাইমারি সোর্স থেকে একটা মুখ্য তরঙ্গ মুখ তৈরি হয়েছে টি সেকেন্ড পরে এক্স ডিস্টেন্সে। এই মুখ্য তরঙ্গ মুখের প্রত্যেকটা পয়েন্ট পরবর্তী তরঙ্গের উৎস হিসেবে কাজ করতেছে। তরঙ্গ তৈরি হইল, আমি ধরে নিলাম সেটা টি প্রাইম সেকেন্ড পর, প্রত্যেকটাই এক্স প্রাইম ডিস্টেন্স অতিক্রম করেছে। এই তরঙ্গগুলির রেডিয়াসের যে পয়েন্টগুলি, সেগুলি পরস্পরের সাথে সমদশায় আছে। এই সমদশা সম্পন্ন কণাগুলির যে সাধারণ স্পর্শক আমরা অঙ্কন করেছি, সেই সাধারণ স্পর্শকটাই হচ্ছে গৌণ তরঙ্গ মুখের নতুন অবস্থান। কথা ক্লিয়ার? গৌণ তরঙ্গ মুখের নতুন অবস্থান, তার মানে এটা হচ্ছে আমাদের মুখ্য তরঙ্গ মুখ। এই যে প্রথমটা হচ্ছে আমাদের মুখ্য তরঙ্গ মুখ, দ্বিতীয়ত হচ্ছে প্রথম গৌণ তরঙ্গ মুখ। এরপর এই তরঙ্গ মুখের আবার প্রত্যেকটা পয়েন্ট পরবর্তী তরঙ্গের উৎস হিসেবে কাজ করবে, এবং পরবর্তী তরঙ্গ আমি টি ডাবল প্রাইম সেকেন্ড পরে যদি সে পরবর্তী তরঙ্গে এই পজিশন তৈরি করে, তাহলে তখন টি ডাবল প্রাইম সেকেন্ড পরে সে যদি এক্স ডাবল প্রাইম দূরত্ব অতিক্রম করে, তখন তাদের আবার যে সাধারণ স্পর্শকটা আঁকবো, সেই সাধারণ স্পর্শকটা হবে টি ডাবল প্রাইম সেকেন্ড পর নতুন তরঙ্গমুখের অবস্থান। ওকে, নতুন তরঙ্গমুখের অবস্থান। তাহলে এটা তখন হয়ে যাবে দ্বিতীয় গৌণ তরঙ্গমুখ। এই দ্বিতীয় গৌণ তরঙ্গমুখের মুখ্য তরঙ্গমুখ কোনটা হবে? প্রথম গৌণ তরঙ্গমুখ। তার মানে প্রথম গৌণের জন্য মুখ্য তরঙ্গটা হচ্ছে এটা, দ্বিতীয় গৌণ তরঙ্গের জন্য মুখ্য তরঙ্গ হচ্ছে এটা,
তৃতীয় গৌণ তরঙ্গের জন্য মুখ্য তরঙ্গ হবে এটা। এইভাবে আস্তে 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 তরঙ্গটা সামনের দিকে অগ্রসর হয়ে থাকে এবং প্রত্যেকটা তরঙ্গ মুখের ভেলোসিটি মূল তরঙ্গের সমান হবে। মূল তরঙ্গ যদি সে ভি ভেলোসিটিতে যায়, অন্যান্য তরঙ্গ মুখগুলিও সে ভি ভেলোসিটিতে মুভ করবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, তাহলে গৌণ তরঙ্গ মুখে সাধারণ যে স্পর্শক তলটা হবে ওই সময়ে উক্ত তরঙ্গ মুখের নতুন অবস্থান। তাহলে আমরা একটা তরঙ্গ মুখ অঙ্কন করি। আমি ধরে নিলাম টি ইকুয়ালস টু টাউ সেকেন্ড পর আমরা নতুন ওয়েভ ফ্রন্ট পাবো। নতুন তরঙ্গ মুখের অবস্থান আমরা নির্ণয় করতে যাচ্ছি। অবস্থান হবে, নতুন তরঙ্গ মুখের অবস্থান আমরা নির্ণয় করতে যাচ্ছি। তাহলে তার বেগ কি হবে? টি সেকেন্ড পরে তার বেগ মূল তরঙ্গের সমান হবে। তার মানে মূল তরঙ্গের বেগ যদি ভি হয়, তাহলে টি সেকেন্ড পরে তার বেগ ভি হবে, যেটা কিনা স্পিড অফ ওয়েভ এর সমান। ওকে, তাহলে টাউ সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কি হবে? অতিক্রান্ত দূরত্ব হবে ভি টাউ। যেহেতু মাধ্যমটা ইলাস্টিক, যার কারণে সে সমবেগে যাবে। ভালো কথা। সো এটা যদি আমাদের মুখ্য তরঙ্গ মুখ হয়, আমি ধরে নিলাম টাউ সেকেন্ড পর সে তরঙ্গ তৈরি করলো এদিকে, টাউ সেকেন্ড পর সে তরঙ্গ তৈরি করলো, বা তরঙ্গটা এই পর্যন্ত গেল, ভি টাউ দূরত্ব অতিক্রম করে গেল, ভি টাউ দূরত্ব অতিক্রম করে গেল। ওকে, ভি টাউ দূরত্ব অতিক্রম করে গেল। তাহলে নতুন তরঙ্গ মুখের অবস্থান কি হবে? এই যে তরঙ্গগুলো আমরা পেলাম সমদশা সম্পন্ন কণাগুলার যে সাধারণ স্পর্শক তল হবে, এই যে স্পর্শক তল। তাহলে এটাই হবে আমাদের নতুন তরঙ্গ মুখের অবস্থান। নতুন তরঙ্গ মুখের অবস্থান। এবং তার ভেলোসিটি কি হবে? তার ভেলোসিটি হবে মূল তরঙ্গের মতো। সো এই হচ্ছে আমাদের হাইগেনস প্রিন্সিপালের পয়েন্টগুলি। তাহলে এখন আমরা হাইগেনস প্রিন্সিপালটা একটু সামারাইজ করি। একটু স্ক্রিনশট নিয়ে নাও। এখন আমরা পয়েন্টগুলির উপর বেস করে আমরা হাইগেনস প্রিন্সিপালটা একটু সামারাইজ করব। হাইগেনস প্রিন্সিপালের ফার্স্ট পয়েন্টটা কি? ফার্স্ট পয়েন্টটা হচ্ছে তরঙ্গ মুখ সর্বদাই তরঙ্গের গতিপথের সাথে লম্ব হবে বা পারপেন্ডিকুলার হবে। এটা যদি লাইট রে হয়, আমরা ওয়েভ ফ্রন্টের যে প্রকার ভেদ করেছিলাম সেখান থেকে এটা ব্যাখ্যা দেওয়া যায়। এটা যদি লাইট রে হয়, সমান্তরাল আলোক রশ্মি যদি অসীম থেকে আসে, তাহলে তার জন্য আমরা যে ওয়েভ ফ্রন্টটা পাবো সেই ওয়েভ ফ্রন্টটা হচ্ছে প্লেন ওয়েভ ফ্রন্ট। দেখো, এই প্লেন ওয়েভ ফ্রন্টটা আলোর রশ্মির সাথে কীভাবে আছে? 90 ডিগ্রিতে আছে। তাহলে এই যে প্লেন ওয়েভ ফ্রন্ট, তার মানে তরঙ্গ মুখ তরঙ্গের গতিপথের সাথে 90 ডিগ্রিতে আছে। ওকে, আচ্ছা। নাম্বার 2, এটা যদি আমাদের একটি তরঙ্গ মুখ হয়, প্লেন ওয়েভ ফ্রন্ট যদি হয়, টি সেকেন্ড পর সে যদি একটি নতুন তরঙ্গ তৈরি করে, এখানে টি সেকেন্ড পর
তরঙ্গটা যদি এই পজিশনে যায়, টি সেকেন্ড পর তরঙ্গটা যদি এই পজিশনে যায়, তাহলে এদের যে সাধারণ স্পর্শক তলটা থাকবে, এদের যে সাধারণ স্পর্শক তলটা হবে, এই সাধারণ স্পর্শক তলটা হবে এই তরঙ্গমুখের নতুন অবস্থান। তার মানে এটা হবে তরঙ্গমুখের নতুন নতুন অবস্থান, তরঙ্গমুখের নতুন অবস্থান। যেহেতু সে ভি বেগে যাচ্ছে, তার মানে তার অতিক্রান্ত দূরত্ব ভিটি ভিটি ভিটি। তাহলে এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু নতুন তরঙ্গ তৈরি করতেছে, যে তরঙ্গগুলি টি সেকেন্ড পরে ভিটি দূরত্ব অতিক্রম করে এই পজিশনে গেছে, টি সেকেন্ড পরে ভিটি দূরত্ব অতিক্রম করে বি পজিশনে গেছে, টি সেকেন্ড পরে ভিটি দূরত্ব অতিক্রম করে সি পজিশনে গেছে। এই তরঙ্গগুলির যে সাধারণ স্পর্শক তলটা হবে, সেই স্পর্শক তলটা হবে এই তরঙ্গমুখের নতুন অবস্থান। সো এই হচ্ছিল কি আমাদের হাইগেন্স প্রিন্সিপাল, মোস্ট ইম্পর্টেন্ট লজিক। এখন হাইগেন্স প্রিন্সিপাল কি কি ক্ষেত্রে খাটে এবং কি কি ক্ষেত্রে খাটে না, স্ক্রিনশট নিয়ে নাও। হাইগেন্স প্রিন্সিপাল কি কি ব্যাখ্যা করতে পারে, কি কি ব্যাখ্যা করতে পারে, কি কি ব্যাখ্যা করতে পারে। তো ফার্স্টে সে ব্যাখ্যা করতে পারে, সেটা হচ্ছে রেক্টিলিনিয়ার, মানে সরলরেখায় চলে, আলো সরলরেখায় চলবে। এটা নিয়ে অনেকের কনফিউশন তৈরি হয়, কারণ হাইগেন নিজেই বলেছেন যে এটা একটা ওয়েভ এবং এটা একটা ট্রান্সভার্স ওয়েভ, তার মানে সাইন কার্ভের মতো সে চলাচল করে। যদি এটা হয়, তাহলে হাইগেন যেহেতু এটা নিজে বলে গেছেন যে এটা হচ্ছে একটি ট্রান্সভার্স মেকানিক্যাল ওয়েভ, এটা একটা ওয়েভ নেচার সে মেনটেন করতেছে। সো আমরা তো জানি যে ওয়েভটা হচ্ছে এরকম, ওকে, ওয়েভটা হচ্ছে এরকম। এখানে আমাদের ওয়েভটা তো ডেফিনেটলি রেক্টিলিনিয়ার পথে যাচ্ছে না, সে সর্বোচ্চ বিস্তারে যাচ্ছে, সাম্যাবস্থায় আসতেছে, সর্বোচ্চ বিস্তারে নামতেছে, আবার সাম্যাবস্থায় আসতেছে, আবার সর্বোচ্চ বিস্তারে উঠতেছে। সো ওয়েভটা রেক্টিলিনিয়ার, এটা নিয়ে একটু কনফিউশন তৈরি হয়। এখন কথা হচ্ছে যে এটার আলোর ওয়েভলেন্থ এতটাই ছোট যে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটার ওয়েভলেন্থটা এতটাই ছোট যে দেখো, এটার ওয়েভলেন্থ এতটাই ছোট যে এটাকে আমরা সরলরেখা কনসিডার করতেই পারি, যার কারণে উনি বলে গেছেন যে এটা রেক্টিলিনিয়ার হবে বা এটা সরলরেখায় চলবে। আচ্ছা, নাম্বার 2, সে রিফ্লেকশন ল অফ লাইট ব্যাখ্যা করতে পারে, যেটা আমরা পরবর্তীতে প্রমাণ দেখব। সে রিফ্র্যাকশন ল অফ লাইট ব্যাখ্যা করতে পারবে, সে ইন্টারফারেন্স ব্যাখ্যা করতে পারবে, ব্যতিচার ব্যাখ্যা করতে পারবে। নাম্বার 5, সে ডিফ্র্যাকশন ব্যাখ্যা করতে পারবে, অপবর্তন। সে পোলারাইজেশন ব্যাখ্যা করতে পারবে না। কেন না? কারণ পোলারাইজেশন ব্যাখ্যা করার জন্য আলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এটা আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ধরে পোলারাইজেশন ব্যাখ্যা করতে হয়, কিন্তু হাইগেন তো বলে গেছেন যে আলো হচ্ছে একটা মেকানিক্যাল ওয়েভ। সো মেকানিক্যাল ওয়েভ ধরে এই সবগুলি পয়েন্ট ব্যাখ্যা করা সম্ভব। সো নেক্সট লেকচারে আমরা হাইগেন্স প্রিন্সিপাল যে রিফ্লেকশন অফ লাইট
ব্যাখ্যা করতে পারে, রিফ্লেকশন অফ লাইট ব্যাখ্যা করতে পারে, এটার প্রমাণটা আমরা নেক্সট লেকচারে দেখব। থ্যাংক ইউ।